সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা মাহফুজ আলম, যিনি বাংলাদেশ তো স্বাধীন হয়েছে 1971 সনে, কিন্তু এই স্বাধীনতাকে তিনি পূর্ণাঙ্গ স্বাধীনতা মনে করেন না। বাংলাদেশের মানুষের বা বাংলার বা এই অঞ্চলের পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য তিনি হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যে অঞ্চলটি রয়েছে এর পুরো অঞ্চলটিকে এক করে তিনি স্বাধীনতা চান। তিনি এই বাংলাদেশের স্বাধীনতায় পূর্ণাঙ্গ মুক্তি বা যে স্বাধীনতা, সেটি স্বাধীনতা ছুঁতে পারবে না বলে জানিয়েছেন। এই বিষয় নিয়ে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, যদিও মাত্র 2 ঘন্টার মধ্যেই তিনি স্ট্যাটাসটি ডিলিট করেছেন। কেন ডিলিট করেছেন তিনি ভালো বলতে পারবেন। কোনো চাপে ডিলিট করেছেন নাকি নিজের মনে হয়েছে যে তিনি স্ট্যাটাসে ভুল করেছেন, স্ট্যাটাসটি এভাবে দিয়ে কেন ডিলিট করেছেন তিনি জানাননি। আমরা দেখলাম ভারতেও মাঝে মধ্যে আলাপ তোলা হয়, তারা মাঝে মধ্যে সংসদে কথা বলে এবং তাদের মধ্যে একটা স্বপ্ন রয়েছে অখণ্ড ভারত নির্মাণ করা বা এই আশপাশের অঞ্চলগুলোকে নিয়ে একটি অখণ্ড ভারত করা। এখন ভারতের একটা তরিকা আছে, তারা এক ধরনের সম্প্রসারণবাদ বা ধরেন আধিপত্যবাদ বা এই অঞ্চলে মোড়ল হওয়ার একটা চেষ্টা তাদের মধ্যে রয়েছে। তারা বড় দেশ, তারা সেই চেষ্টাটা চালায়। সেই চেষ্টা ভালো না খারাপ সেই আলাপে আমি যাব না, কিন্তু ভারতের এই সম্প্রসারণবাদ যদি আমাদের বাংলাদেশের স্বার্থ বা বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করে, অবশ্যই আমরা এর তীব্র প্রতিবাদ জানাবো। একই সঙ্গে শেখ হাসিনা সরকার আমলে ভারতের সঙ্গে আমাদের যে পরিমাণ সম্পর্কটা হয়েছে এবং সম্পর্কটা যে জায়গায় পৌঁছেছে একটা দাসত্বের সম্পর্ক, সেটা নিয়েও তো আমরা কথা বলেছি বা আমরা এর বিরুদ্ধে। আমরা যে ভারতের কাছে যেতে চাই না বা ভারত প্রতিবেশী হিসাবে যেই সম্পর্কটা থাকা দরকার সেটাই আমরা তাদের সঙ্গে চাই, এর বাইরে তো কোনো কিছু না। কিন্তু এই উপদেশটা এবার চাইলেন কি তিনিও ভারতের মতো করে এক ধরনের হিমালয় থেকে একদম বাংলাদেশের বঙ্গোপসাগরের এই অঞ্চল পর্যন্ত, ধরেন চট্টগ্রাম পর্যন্ত বা চট্টগ্রামের শেষ কিনার পর্যন্ত তিনি পুরাটাকে একটা অঞ্চল হিসেবে দেখতে চান। তার স্ট্যাটাসটা একটু পড়ি, তাহলেই বোঝা যাবে যে তিনি কি বলতে চেয়েছেন। তিনি স্ট্যাটাসটি ছিল এরকম, তিনি বলেছেন যে বিজয় এসেছে, তবে সামগ্রিক মুক্তি এখনো বহুত দূরে। বাংলাদেশের যে বিজয়, তিনি এটাকে সামগ্রিক মুক্তি বলতে চাচ্ছেন না, বলছেন যে মুক্তি আসবে না। তিনি কেন এইসব কথাগুলো বলছেন সেটা নিয়ে একটু ব্যাখ্যা করব। তিনি বলছেন যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা সংস্কৃতির যে গড়ন, যা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা। মুসলিম হিন্দু নির্বিশেষে সেই সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। মানুষের মুক্তির প্রশ্নের সঙ্গে সভ্যতা ও সংস্কৃতির মুক্তির প্রশ্ন সম্পর্কিত। তার কথায় এই যুক্তি আছে, কিন্তু ভারত একটা ঘেরাও ও গেটো কর্মসূচি নিয়েছে, ভারতও সম্প্রসারণবাদ করতে চাচ্ছে, তিনি এটা বলতে চাচ্ছেন 47-এ হিন্দু মৌলবাদী ও কুলিনদের বাংলা বিরোধিতা থেকে এই পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম। ওই দেশকে রাষ্ট্র হিসাবে পত্তন হয়েছে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে। আবার এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে 75 আর 24 ঘটাতে হয়েছে। 2 ঘটনার ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি। তিনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের 47-এর যে দেশভাগ হয়েছে এটা আমরা একটা নিম্ন শ্রেণীর মানুষের এই আকাঙ্ক্ষার কারণে এই বাংলা গঠন হয়েছে। পরবর্তীতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশটি রাষ্ট্র হিসেবে গঠন হলো। কিন্তু আসলে এই যে হিমালয় থেকে এই বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের মানুষের সংস্কৃতি এবং যে জীবন সেটি একই রকম এবং এই অঞ্চল পুরোটা এক হওয়া ছাড়া তিনি বলছেন যে আদতে আসলে মুক্তি সম্ভব নয়। আচ্ছা, হিমালয় থেকে এখান পর্যন্ত ধরেন ভারতের 7 সিস্টার সহ এদিক দিয়া 7 সিস্টারের মধ্যে ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম যা যা রয়েছে, তারপর কলকাতা, তারা কি বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চায়? এই উপদেশটা কি এই যে এই
যারা বাংলাদেশের বাইরে হিমালয় থেকে মানে বাংলাদেশের সীমানার পরে হিমালয় পর্যন্ত যারা আছেন তারা কি এই উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন যে হচ্ছে আমরা মুক্তি চাই, আমরা বাংলাদেশ মিলে দেশ গঠন করতে চাই? এটা বলেছেন এই উপদেষ্টা মাহফুজ আলমকে? যদি সেটি বলে না থাকে তাহলে তো আপনি তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়েও হচ্ছে এক ধরনের কটাক্ষ করেছেন। ভারত যেমন মাঝে মধ্যে বলে আমরা বাংলা নিয়ে নিব, বাংলাদেশকে ভারতের সঙ্গে যুক্ত করে দিব, সে এটা বলে তারা যেভাবে বাংলাদেশের মানুষকে অপমান করে, ইনিও তো ঠিক একইভাবে ভারতের মতো করে কথা বলে হচ্ছে এই ধরেন হিমালয়, এই ত্রিপুরা, তারপরে হচ্ছে এই কলকাতা বা হচ্ছে এই যে সেভেন সিস্টার্সের আরও যারা যারা রয়েছে, নাগাল্যান্ড, আসাম, তারপরে এই দিক দিয়ে আমাদের বর্ডারের সঙ্গে যারা রয়েছে, তাদের কি এই সার্বভৌমত্ব বা হচ্ছে তাদের যে স্বাধীনতার যে মানে তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটাকে কি তিনি আঘাত করেননি? তারা কি একবারও বলেছে আমরা বাংলাদেশের সঙ্গে যুক্ত হব, বা আমরা এই এই হিমালয় থেকে এইখান পর্যন্ত বঙ্গোপসাগর পর্যন্ত আমরা একটা মুক্তি চাই বা হচ্ছে এক হইতে চাই? যদি না চেয়ে থাকে তাহলে আপনি তাদেরকে তাদের যে এই স্বাধীনতা বা তাদের যে নাগরিক অধিকার সেটিকে আপনি অপমান করেছেন, আপনি সেটিকে আঘাত করেছেন। তো তিনি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি হচ্ছে বাংলাদেশের যে স্বাধীনতা এবং বাংলাদেশের যে মানচিত্র, তিনি এটাতে সন্তুষ্ট না। মানে তার এই স্ট্যাটাসে অন্তত এটি ফুটে উঠেছে, তিনি সন্তুষ্ট না। তিনি হচ্ছে আরো চান বলতে মানে তিনি বলতে চাচ্ছেন যে যে ভারতের ইয়া থেকে, কবল থেকে বা ভারতের আধিপত্য থেকে, ভারতের সম্প্রসারণবাদ থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে এই অঞ্চলগুলো লাগবে, কারণ এই অঞ্চলগুলো শিল্প সংস্কৃতি বা মানুষের জনজীবনের যে এই নিয়ম কানুন বা জীবনযাপন সেটি হচ্ছে অনেকটাই একই রকম। সেজন্য তিনি এগুলা একত্র হলেই হচ্ছে ভারতের এই সম্প্রসারণবাদ বা ভারতের যে আধিপত্যবাদ এগুলা থেকে মুক্তি পাবে। একই সঙ্গে তিনি বলছেন যে হচ্ছে ঠিক ভারতের এই কবল থেকে বা ভারতের এই আধিপত্য থেকে রক্ষা পেতেই বাংলাদেশ ৭৫ ঘটিয়েছে এবং ২৪ হয়েছে। ৭৫ আর ২৪-এর প্রেক্ষাপটকে এক করে আমি দেখতে চাই না, এটার ভিন্ন প্রেক্ষাপট রয়েছে। আপনি যদি বলেন শেখ হাসিনার পতনত ১৫ বছরের একটি ফ্যাসিবাদের মানে তৈরি হওয়ার কারণেই পতন হয়েছে। শেখ মুজিব ক্ষমতায় ছিলেন কয় বছর? ৩ বছর। তো এখানে কিন্তু এই মৌলিক তফাৎগুলো রয়েছে। শেখ মুজিবের, হ্যাঁ, তিনি বাকশাল করতে চেয়েছেন বা নানান এই মানে তার ক্ষমতার হচ্ছে একচ্ছত্র ক্ষমতা হয়তো চেয়েছেন, কিন্তু সেই জায়গায় তিনি এই শেখ হাসিনার সঙ্গে তার তুলনা করা যাবে না। এই যে ধরেন আমরা এখন ভারতের পাশে আছি, ভারত একটি বড় দেশ, তাদের নানা ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা বা হচ্ছে তাদের এই রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার জন্য বিভিন্ন হচ্ছে কথাবার্তা থাকবে। আমরা ছোট দেশ, আমরা আসলে সেগুলা মানে তাদের যে ফাঁদ সেই ফাঁদে পা দিতে পারবো না। এখন শুভেন্দু অধিকারী যদি বলেন যে আমরা হচ্ছে এই তারা ওই যে যশোরের ওইখান দিয়ে ঢুকে বেনাপোল হয়ে ওগুলো দখল করে নিবে, এটা তার রাজনৈতিক বক্তব্য। কারণ যতদিন ভারত কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত না নিবে যে তারা কিছু দখল করবে ততদিন পর্যন্ত এটা দখলের পর্যায়ে যাবে না। এখন আমাদের এই উপদেশটা কি শুভেন্দু অধিকারী হতে যাচ্ছেন? এই উপদেশটা কিছুদিন আগেই বললেন যে হচ্ছে দেশে একটি গৃহযুদ্ধ চলছে, এটা চলবে, যে কোনো ফরম্যাটে চলবে। এখন তিনি তার এই বক্তব্যটি এমনভাবে মানে তিনি উপস্থাপন করেছেন, এবার হচ্ছে তিনি ভারতের সঙ্গে এক ধরনের যুদ্ধে জড়াতে চাইছেন। ভারত যদি এটা সিরিয়াসলি নেয়, কারণ হচ্ছে তিনি তো হচ্ছে এই মন্ত্রী পরিষদে আছেন এবং সরকারে আছেন, তার এই বক্তব্যটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এই বক্তব্যটা নিয়ে ভারত তীব্র একটি রাজনীতি খেলতে পারবে। আমরা দেখলাম হচ্ছে ভারত শেখ হাসিনা সরকারের পতনের পর নানান বিষয়ে বাংলাদেশকে চাপ দিচ্ছে, কিন্তু বাংলাদেশের এই যে উপদেষ্টার এই ভুলটা বা হচ্ছে এই বেফাস মন্তব্যের কারণে ভারত আরো একটি চাপ দিতে পারবে। এই উপদেশটা কি করতে পেরেছে? বাংলাদেশ একটি ছোট দেশ, ভারতের পাশে থাকতে হলে আপনাকে একতাবদ্ধ হয়ে থাকতে হবে, আঁটোসাঁটো হয়ে থাকতে হবে, সবাই মিলে এক হয়ে থাকতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ মিলে এক হয়ে থাকতে হবে। আপনি কি সেটা পেরেছেন? আপনি শেখ হাসিনা সরকারের পতনের পর ইতিমধ্যেই আমাদের যে হিন্দু সম্প্রদায় রয়েছে সেটি ইতিমধ্যেই এই সরকারের বিরুদ্ধে চলে গেছে। আপনি কি পেরেছেন হিন্দু সম্প্রদায়কে নিজেদের সঙ্গে রাখতে? আপনি কি আওয়ামী লীগের সমর্থন পাচ্ছেন?
এখন পাচ্ছেন না তো। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন যে হচ্ছে শেখ হাসিনার পতন ঘটিয়েছি, আওয়ামী লীগের লোকেরা আমাকে কেন পছন্দ করবে। তাদের পছন্দের জায়গাতে যাওয়াটাই ছিল হচ্ছে আপনার ক্যালিবার, কারণ আপনি এতটাই ভালো করে দেখাতে পারতেন যে যেটিতে আপনি সবার পছন্দের হইতে পারতেন। আমি এই সরকারের কথা বলছি, কিন্তু সেটা আপনি পারেননি। আপনি কি এখন বিএনপির পছন্দের তালিকায় আছেন? নাই। বিএনপি হচ্ছে মোটামুটি এই সরকারের মুখোমুখি অবস্থানে পৌঁছেছে। কেন পারেননি? কারণ আপনার আপনার যে রাষ্ট্র পরিচালনার যে দক্ষতা, সেই দক্ষতাটাই নেই। আপনি নিজের দেশের মধ্যে এতগুলো বিভাজন তৈরি করেছেন, সেই জায়গায় আপনি এখন যাচ্ছেন যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আপনি এক হয়ে হচ্ছে আপনি নতুন মুক্তির ডাক দিচ্ছেন, নতুন বন্দোবস্ত চাচ্ছেন, নতুন ভূগোল তৈরি করতে চাচ্ছেন। আর যেই দেশ আপনার যে মানচিত্র আছে সেটা রক্ষা করেন না, সেটাকে সেখানে এই মানচিত্রের মধ্যে সবাই কিভাবে এক হয়ে এবং একটা ভালো পরিস্থিতি তৈরি করা যায়, ভালো রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা যায়, সেটা চেষ্টা করেন না। এই যে বিএনপি যদি বা হচ্ছে রাজনৈতিক দলগুলো যদি একদিনের জন্য আপনাদেরকে চাপ দেয়, পরের দিন আপনারা ক্ষমতায় থাকতে পারবেন? পারবেন না। তো আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পেরেছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছেন? এই উপদেশটা মাহফুজ আলম আসলে করেনটা কি? মানে সারাদিন বসে বসে তিনি কিছুদিন আগে স্ট্যাটাস দিলেন বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে, কি ভয়াবহ কথা। এবার তিনি হচ্ছে বললেন যে হচ্ছে হিমালয় থেকে এখান পর্যন্ত তিনি এই নতুন মুক্তির কথা বললেন, এবং তিনি বাংলাদেশের যে স্বাধীনতা সেটা পূর্ণাঙ্গ স্বাধীনতা নয় বলে তিনি দাবি করছেন। এখানে এটাকে কিভাবে পূর্ণাঙ্গ স্বাধীনতা করা যায় সেই চেষ্টা করেন না। আমাদের পক্ষে কি আর সম্ভব যে হচ্ছে আর একটা 1% জমি কারো থেকে দখল করা, বা হচ্ছে কারো কারো জমি, বরঞ্চ আমাদের ভারতের সঙ্গে যে সীমান্ত রয়েছে সেটি রক্ষা করার চেষ্টা করেন না। এইসব বেফাঁস কথা বলে ভারতকে আরো উগ্র করে তুলে দিয়ে হচ্ছে বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের বিপদ ডেকে আনা ছাড়া আসলে আর কোনো কিছুই করতে পারবেন না। মানে এমন অবস্থায় পৌঁছেছে যে হচ্ছে আপনাদের সমর্থন এখন তো মানে এই যে শেখ হাসিনা সরকারের পতনের পর 5 আগস্ট, যদি 10 আগস্টে আপনাদের যে সমর্থন ছিল সেটি কি এখন আছে? আগামী 2 মাস পরে দেখেন পথে ঘাটে আপনাদেরকে গালি দিবে। মানে মানুষ কথায় কথায় বলবে আপনারা নেমে যান, কেউই চাইবে না। সেই জায়গা থেকে আপনি নতুন ভূগোল চাচ্ছেন, নতুন বন্দোবস্ত চাচ্ছেন, এইসব করে হবে না। আপনি বাংলাদেশের যে মানচিত্র আছে সেটা রক্ষা করেন। আর আপনাকে আমি আগেও বলেছি, পারলে পণ্যের দাম কমাইয়া দেখান। আমাদের ওই নতুন এই জমি লাগবে না, নতুন ভূগোল লাগবে না, কিচ্ছু লাগবে না। বাংলাদেশের মানুষ কি চায় সেটা দেন, পণ্যের দাম কমান। তারপরে আপনি তো কই, আপনাকে তো দেখলাম না যে হচ্ছে যখন হচ্ছে এই সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়ালো আপনি প্রতিবাদ করতে, সেটা নিয়ে একটা বড় স্ট্যাটাস দিতে। আর এই স্ট্যাটাসটা ডিলিট করলেন কেন? মানে যখন আপনার মধ্যে এইরকম ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে আপনি সেটা প্রকাশ করেছেন, ডিলিট করলেন কেন? কার চাপে? মানে আপনি কি আপনার নিজেদের মধ্যেই চাপ খেয়েছেন, নাকি নিজের ভুল বুঝতে পেরেছেন? ডিলিট করাটাই বুঝিয়ে দিয়েছে আপনি এখানে ভুল করেছেন বা এমন কিছু করেছেন যার কারণে আপনি আসলে নিজেদের মধ্যেই হচ্ছে প্রশ্নের মুখে পড়েছেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।